সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেশে না বিদেশে এ নিয়ে চলছিল আলোচনা। তবে তিনি সপরিবারে বেলজিয়ামে আছেন বলে নিশ্চিত হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সেখান থেকে ফোনে কথাবার্তাও বলছেন ঢাকা চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে। দেশ ছাড়ার 6 দিন পর 2রা সেপ্টেম্বর তার দেশ ত্যাগে দেওয়া হয় নিষেধাজ্ঞা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জানা গেছে যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়ামে পাড়ি জমিয়েছেন পরিবার সহ। আপনার কাছে প্রথমেই আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে এত কড়াকড়ির পরেও আসলে তিনি কিভাবে দেশ ছাড়তে পারলেন? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আমাকে সাথে নেওয়ার জন্য। এটা মোটেই কাম্য নয়। প্রথমে বলে রাখছি যে নারকীয়, যে অবিনাশী এবং মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে এত মৃত্যুর পরে, এত ধ্বংস, এত কিছুর পরে অপরাধীরা, চিহ্নিত অপরাধীরা দেশ ত্যাগ করছেন, এটা খুবই মানে দুঃখজনক। কিন্তু কথা হলো যে আপনার দেখতে হবে বিপ্লবোত্তর যে সময়টা, আমরা যে 5ই অগাস্টের পরে সময়টা দেখি, প্রায় 2 সপ্তাহের মতো সময়টা একেবারেই সবকিছুই আমাদের ভেঙে পড়েছে, নিরাপত্তা ব্যবস্থা সহ। ইমিগ্রেশন পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে একদম পুরো বিপর্যস্ত হয়ে গেছে। এখন যারা এই অপরাধগুলির সাথে জড়িত তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করবেন দেশ থেকে চলে যেতে। আমরা কিছুদিন আগে দেখলাম সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশের মোটামুটি সহযোগিতায় দেশ ত্যাগ করলেন। তো এরকম যারা এরকম বড় ধরনের অপরাধের সাথে জড়িত তারা জানেন এবং তারা বিভিন্ন কৌশলে দেশ ত্যাগের চেষ্টা করেছেন। যেমন ধরুন অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক, তিনি ধরা পড়েছেন। আবার আমরা দেখলাম একজন যুবলীগের একজন পান্না, তিনি মৃত্যুবরণ করেছেন। সো যে যেভাবে পারছে সেভাবে কিন্তু জান ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে বুঝতে হবে যেহেতু আমাদের পুরা নিরাপত্তা বলয়টা ভেঙে পড়েছে, সুতরাং যতই আপনি চেষ্টা করেন না কেন এরকম দুর্বলতা বা ফাঁক ফোকর দিয়ে বের হবেই। আমার মনে হয় হাসান মাহমুদের বিষয়টা সেরকমই একটি বিষয়। সেক্ষেত্রে জনাব শামীম কামাল, আপনার কাছে একটু জানতে চাইবো, যেমনটি আপনি বলছিলেন যে বেনজির আহমেদ পুলিশের সহায়তা অনেকটা দেশ ছেড়ে পালাতে পেরেছেন, সেক্ষেত্রে হাসান মাহমুদকে আসলে সহায়তায় কারা জড়িত বলে আপনি মনে করছেন এবং কাদের যোগ সাজশ থাকতে পারে এতে? এটা সুস্পষ্টভাবে বলা যাবে না, তবে যদি কেউ অনুসন্ধান করতে চান, এটা সিসিটিভি ফুটেজে যেদিন উনি গিয়েছেন আমরা দেখতে পেলাম যে এমিরেটসের ফ্লাইটে গিয়েছেন, ওই সময় কে ছিলেন না ছিলেন এটা কিন্তু সিসিটিভি ফুটেজ থেকে বের করা খুবই সহজ একটি বিষয়। এখন কথা হলো যে এই রকম পদ্ধতি তো এক একজন এক একভাবে অবলম্বন করবেন, সুতরাং এটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং খুব কঠিন বিষয় নয় যে উদ্ধার করা যে কিভাবে ওনারা গেলেন। তবে এর আগে একটা জিনিস আমরা দেখলাম যেটা আইএসপিআর এর মাধ্যমে ইন্টার সার্ভিস স্পেশালিস্ট জানিয়েছিল যে অনেকে জান ভয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এখন যেহেতু একটা আইন শৃঙ্খলার বিশাল শূন্যতা, সেক্ষেত্রে তারা আসতেই পারেন, কিন্তু পরবর্তীতে অনেকে স্বেচ্ছায় সেনানিবাস এলাকা ত্যাগ করে গেছেন। তারপরে কে কোথায় কোন দিক দিয়ে গেছেন এটা বের করা কিন্তু খুবই মুশকিল, কিন্তু আপনি স্পষ্ট সিসিটিভির মাধ্যমে বের করতে পারবেন যে উনি কিভাবে এটা গিয়েছেন। আমি এখানে স্পেসিফিক, যেহেতু আমার কাছে কোনো স্পষ্ট তথ্য নেই, আমি বলতে চাই না যে এটা অমুকের মাধ্যমে গেছে। যেমন আমরা বেনজির আহমেদের তথ্য পেয়েছি যে কয়েকজন পুলিশ তাকে, ইমিগ্রেশন পুলিশ তাকে স্পষ্ট সহযোগিতা করেছেন বাইরে যাওয়ার ব্যাপারে। হাসান মাহমুদের ব্যাপারে এই ধরনের তথ্য চাইলে খুব সহজেই মনে হয় সংগ্রহ করা সম্ভব। যেসব ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধ, দুর্নীতি সহ নানা রকমের মামলা রয়েছে তাদের বিষয়ে কিন্তু ইমিগ্রেশনের তথ্য থাকার কথা, এক্ষেত্রে আসলে গাফিলতি তাদের রয়েছে কিনা? হ্যাঁ, এটাও একটা বিষয় যে শুধুমাত্র যাদের নামে ফৌজদারি মামলা হয়েছে, এখানে দুটো বিষয় লক্ষণীয়, যে তাদের নামে মামলা হয়েছে কিনা, দ্বিতীয়ত হলো তাদের দেশ ত্যাগে কোনো ধরনের বাধা কোনো ধরনের ইনফরমেশন এয়ারপোর্ট বা স্থলবন্দরগুলি দেয়া হয়েছে কিনা। এইটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সে সময় যারা দায়িত্বে ছিলেন তারা এটার জন্য দায়ী এবং তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। তো এখন এটা আমি ঠিক বলতে পারছি না যে তার নামে স্পেসিফিক কবে মামলা হয়েছে এবং কবে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই তথ্যগুলি বের করলে কিন্তু খুব সহজেই আমরা বাকি উত্তরগুলি পেয়ে যাব। কিন্তু চলে গেলে ঠিক আছে, এটা হতে পারে, আমাদের একটা খারাপ সময় যাচ্ছে, এর মধ্যে কেউ চলে গেলেই যে পার পেয়ে যাবেন এরকম কিন্তু ভাবা ঠিক না, বিকজ আমরা খুব সহজেই তাদেরকে
কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে হোক, ইন্টারপোলের মাধ্যমে হোক, তাদেরকে আমরা দেশে ফেরত আনতে পারি। এই প্রসেসটাকে বলে এক্সপ্যাট্রিয়েশন বা প্রত্যাবর্তন বা হস্তান্তর। সো এখানে স্পষ্টভাবে নিয়ম কানুন আছে, সেগুলি অনুসরণ করলে মানে যে যেখানে থাকুক না কারণ সেখান থেকে আমরা তাদেরকে আনতে পারবো। সেক্ষেত্রে যে আমরা যেরকম জানি যে গত 6 আগস্ট হাসান মাহমুদ এবং জুনায়েদ আহমেদ পলক দুজনেই গ্রেফতার হয়েছে, এরকম একটা গুজব কিন্তু ছড়িয়েছিল। সেক্ষেত্রে হাসান মাহমুদের ক্ষেত্রে এই বিষয়টা কি পরিকল্পিত বলে আপনি মনে করেন? আমি পরিকল্পিত কিভাবে এখন বলবো যদি আমার কাছে সুস্পষ্ট তথ্য না থাকে। এখন জুনায়েদ আহমেদ পলক এবং হাসান মাহমুদ দুজনকে এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে, তারপরে যখন জুনায়েদ আহমেদ পলককে ধরা হলো, কিন্তু হাসান মাহমুদ যে কোনো ব্যবস্থায় চলে গেলেন, তাহলে এখানে অবশ্যই কারো না কারো দায় থাকতে হবে। এখন আমরা ঠিক স্পষ্ট জানি না যে এই মামলাটা তার কবে হয়েছে বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিনা। তো এই বিষয়গুলি আমার মনে হয় যে এখন আমাদের অনেক প্রায়োরিটি আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নজর দিতে হচ্ছে। এখন দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এতটা সেটেল না, এখনো অনেক জায়গা আছে যেখানে আপনার তাদের প্রায়োরিটি আছে। এখন সেক্ষেত্রে 2-4 জন এরকম ক্রিমিনাল দেশ থেকে ভেগে যেতে পারে, বাট এটা নিয়ে আমাদের মনে হয় অস্থির হওয়ার, বিচলিত হওয়ার ঠিক না। আমাদের প্রায়োরিটি অন্যদিকে সেট করে তাদেরকে আমরা সময় মতো ঠিকই ফিরে এনে তাদেরকে বিচারে কাঠগড়ায় আনতে পারবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।